আজকে আমি ঝিগুরগাছা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ক্লাস গ্রহণ করছি। তো আজকে আমি আসলেই আমরা প্রত্যেকটা অধ্যায় দুবার তিনবার করে শেষ করেছি। আজকে আমি আবার তৃতীয় অধ্যায় প্রথম থেকেই তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দুটি অংশ আছে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি প্রথম অংশ, দ্বিতীয় অংশ হলো ডিজিটাল ডিভাইস। তো আমি প্রথম অংশের এই সংখ্যা পদ্ধতি নিয়েই আমি আলোচনা করছি। প্রথমে বলি, এই অধ্যায়ের প্রথমে এই অংশের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হলো একটি সংখ্যা গঠন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। একটি সংখ্যা গঠন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাই হোক না কেন, এক একটি সংখ্যা পদ্ধতি দিয়ে এক এক নিয়ম ব্যবহার করা হয়, অর্থাৎ এক এক প্রকৃতির সংখ্যায় এক এক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা বলবো যে সংখ্যাই আমরা গঠন করি না কেন, প্রত্যেকটি সংখ্যার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। তারপর বলি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে কোনো কিছুর পরিমাণ গাণিতিকভাবে প্রকাশ করাই হলো সংখ্যা। কোনো কিছুর পরিমাণ যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, আসলে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করতে যেয়ে যখন আমরা কিছু সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্কের সমন্বয়ে একটি গাণিতিক সংখ্যা গঠন করি বা গাণিতিক পরিমাণ গঠন করি, তখন তাকে সংখ্যা বলে। এবার বলি সংখ্যা কত প্রকার। সংখ্যা দুই প্রকার। প্রথম হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা, আর দুই হলো পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা কি? আমরা জানি একটা সংখ্যা গঠন করতে গেলে একাধিক মৌলিক চিহ্ন বা অঙ্ক থাকতে হয়। মৌলিক চিহ্ন বা অঙ্কের সমন্বয়ে আমরা একটা সংখ্যা গঠন করি। হতে পারে একটি সংখ্যায় একটি মৌলিক চিহ্ন ব্যবহার হতে পারে, একটি সংখ্যায় একাধিক মৌলিক চিহ্ন ব্যবহার হতে পারে। এখন একটি সংখ্যায় একটি হোক আর একাধিক মৌলিক চিহ্ন বা অঙ্ক, একটি নির্দিষ্ট নিয়মে সেই মৌলিক চিহ্নগুলোর সমাবেশ ঘটানো হয়। সমাবেশ ঘটিয়ে তারপরে সংখ্যা গঠন বা সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে সংখ্যা গঠন বা সংখ্যা প্রকাশ করার একটা নিয়ম আছে, তাই না? তাহলে আমরা বলবো যে সংখ্যাকে যেহেতু প্রধানত দুই ভাগে ভাগ করছি, কি নন পজিশনাল আর পজিশনাল। নন পজিশনাল সংখ্যাটা কি? নন পজিশনাল সংখ্যা হলো যে এমন সংখ্যা যেখানে এক বা একাধিক মৌলিক চিহ্ন আছে আর মৌলিক চিহ্ন বা অঙ্কগুলির শুধু নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই, তাকে নন পজিশনাল বা অবস্থানিক সংখ্যা বলে। যে সংখ্যায় ব্যবহৃত মৌলিক চিহ্নগুলির নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা বলে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি এখানে রোমান সংখ্যা। এরকম নন পজিশনাল সংখ্যা আছে রোমান সংখ্যা, হায়ারোগ্লিফিক্স সংখ্যা, মিয়ান সংখ্যা। তো আমরা পরিচিত রোমান সংখ্যার সাথে আমরা অনেক সময় যখন সিরিয়াল করি, ক্রম লিখি, তখন অনেকে রোমান সংখ্যা ব্যবহার করি। এখানে দেখো রোমান সংখ্যা লিখেছি কি ভি আই আই। ভির মান কত? রোমান সংখ্যায় 5, আয়ের মান 1। এখন এখানে যে আইটা লিখেছি এর মান 1, এই আইটা লিখেছি এর মান 1 আর ভি এর মান 5। তাহলে এখানে যে মৌলিক চিহ্নগুলি ব্যবহার করছি, তিনটে মৌলিক চিহ্ন ব্যবহার করছি। এই তিনটা মৌলিক চিহ্নের প্রত্যেকের আলাদা আলাদা নিজের মান আছে। এর মান 1, এর মান 1, এর মান 5। কিন্তু এরা যেখানে বসেছে সেই স্থানের কোনো স্থানীয় মান নেই। আমরা সাধারণত স্থানীয় মান কাকে বলি? আমরা এই দশমিক সংখ্যায় স্থানীয় মান লিখি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটা বড় সংখ্যা যখন লেখা থাকে তখন আমাকে সেই সংখ্যাটা পড়তে গেলে, প্রকাশ করতে গেলে, বলতে গেলে
আমাকে গুনতে হয় একক দশক করে। আমরা এই যে একক দশক শতক সহস্র গুণি, এটাই হলো স্থানীয় মান বা অবস্থানিক মান। তাহলে নন পজিশনাল সংখ্যা কাকে বলে? নন পজিশনাল সংখ্যা হলো একটি সংখ্যায় ব্যবহৃত মৌলিক চিহ্নগুলির শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই, তাকে বলে নন পজিশনাল সংখ্যা বা বাংলায় বলা হয় অবস্থানিক সংখ্যা, যার উদাহরণ হলো রোমান সংখ্যা। গেল নন পজিশনাল সংখ্যা। এবার বলবো পজিশনাল সংখ্যা। তাহলে পজিশনাল সংখ্যাটা কেমন হবে? পজিশনাল সংখ্যা হচ্ছে, আমি একটা পজিশনাল সংখ্যা লিখি, এটা লিখলাম একটা পজিশনাল সংখ্যা। আগে বলে নিই সংজ্ঞাটা, পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলির নিজের মান আছে এবং স্থানীয় মান আছে, তাকে পজিশনাল সংখ্যা বলে। যেমন আমি এখানে লিখেছি 656, অর্থাৎ 656। তাহলে এই 6-এর নিজের মান 6, কিন্তু যে স্থানে বসেছে তার মান একক। এই সংখ্যাটার নিজের মান 5, কিন্তু যে স্থানে বসেছে তার মান স্থানীয় মান দশক। এই অঙ্কটার মান নিজের মান 6, কিন্তু যে স্থানে বসেছে সেই স্থানের মান শতক। অর্থাৎ এখানে আমরা দুটি 6 লিখেছি, প্রথম 6, অর্থাৎ এদিক থেকে আসে প্রথম, তাই না? আমরা পূর্ণ সংখ্যা যখন গুনতে চাই তখন ডান দিক থেকে বাম দিকে যাই। এখন তাহলে এই 6-এর মান একক আর এই 6-এর মান শতক। তাহলে নিশ্চয়ই এই সংখ্যায় যে অঙ্কগুলি ব্যবহার করা হয়েছে সেই অঙ্কগুলির নিজের মান আছে, আবার স্থানীয় মান আছে। তাহলে নিজের মান আর স্থানীয় মান বিচার করে আমরা এই সংখ্যাটা প্রকাশ করি। কত লেখা আছে? 656, 656। আবার এই পজিশনাল সংখ্যাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি সংখ্যা পদ্ধতিতে ভাগ করা হয়। একটা হচ্ছে দশমিক সংখ্যা, একটা হচ্ছে বাইনারি সংখ্যা, একটা হচ্ছে অক্টাল সংখ্যা, আর একটা হচ্ছে হেক্সা সংখ্যা। তো দশমিক সংখ্যার মৌলিক চিহ্ন কয়টি? 10টি। যেমন আসলে এগুলো আমরা বহুবার আলোচনা করেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি মৌলিক চিহ্ন। তাহলে এর বেজ হলো 10। বাইনারির মৌলিক চিহ্ন কি কি? বাইনারির মৌলিক চিহ্ন হলো 0 আর 1। তাহলে এর ভিত্তি হলো কত? 2। এর মৌলিক চিহ্ন কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 8টি। তাহলে এর ভিত্তি হলো 8। এর মৌলিক চিহ্ন কয়টি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, অর্থাৎ 16টি। তাহলে ভিত্তি হলো কত? 16। তাহলে এখানে 16টি। তাহলে এগুলো হলো মৌলিক চিহ্ন। দশমিকের মৌলিক চিহ্ন 10টি, তাই ভিত্তি হলো 10। বাইনারির মৌলিক চিহ্ন 2টি, তাই এর ভিত্তি হলো 2। অক্টালের মৌলিক চিহ্ন 8টি, তাই এর ভিত্তি হলো 8। আর হেক্সার মৌলিক চিহ্ন হলো 0, 1, 2 করে 9 পর্যন্ত, আর ক্যাপিটাল লেটার ইংলিশ A, B, C, D, E, F, মোট 16টি। তাহলে এর ভিত্তি হলো 16টি। আমরা আজকে এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করলাম। আমরা আগামী দিন সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা বলছি যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। এছাড়াও আবার এই সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে সংখ্যা পদ্ধতি যদি বলি, সংখ্যাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? এমসিকিউ তো আসে 2 ভাগে, নন পজিশনাল আর পজিশনাল। আবার যদি বলা হয় সংখ্যাকে দ্বিতীয়ত কত ভাগে ভাগ করা হয়, তাহলে বলবো 2 ভাগে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। আবার যদি পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে পূর্ণ সংখ্যাকে বলবো যে 2 ভাগে ভাগ করা যায়। একটা কি? পূর্ণ সংখ্যা,
একটা হচ্ছে কি বড় পূর্ণ সংখ্যা আর ছোট পূর্ণ সংখ্যা। এমনি ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বড় ভগ্নাংশ আর একটা হচ্ছে ছোট ভগ্নাংশ। এরকম ভাবে ভাগ করা যায়। আমরা মৌলিক আমাদের যেমন কৌশল সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন পজিশনাল একটা হচ্ছে পজিশনাল, আর দ্বিতীয়ত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। আর এখানে বড় পূর্ণ সংখ্যা, ছোট পূর্ণ সংখ্যা, বড় ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ, এগুলো তোমার পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামের ক্ষেত্রে এগুলি উল্লেখ করা হয়, এখানে উল্লেখ করা হয় না। তাহলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আগামী দিন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।